আজকের রেসিপি মাটন কষা। সহজ সরলভাবে কিভাবে তোমরা মাটন কষা বা মাটন কারিও বলতে পারো এটাকে, কারণ এর মধ্যে আমি আলু যোগ করেছি। তবে আলুটা দেওয়াটা অপশনাল, যদি কারোর ভালো লাগে দেবে, না হলে না দিলেও চলবে। তো এই মাটন কষাটাকে আমি কত সহজভাবে রান্না করে নিলাম সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। সেই জন্য আজকে এই মাটন কষার রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণে মাটন নিয়ে নিয়েছি। এটাকে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি, তাহলে কিন্তু মাটনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মাটনটাকে মেখে নেব। আর কতটা ছোট ছোট পিস করেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিলাম একটা পিস যে কতটা ছোট টুকরো করে নিয়েছি আমি। সমস্ত উপকরণ দিয়ে এই মাটনটাকে আমি ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নেই, এটা খুব চটজলদি হয়ে যায়, সেজন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি আমি, দেখো এর মধ্যে আমি মাটনটাকে ঢেলে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। এই মাটনটার গায়ের থেকে যে জল বেরোবে তাতেই এই মাটনটা সিদ্ধ হয়ে থাকবে। তবে অবশ্যই তোমরা কিন্তু এই প্রসেসটা একদম লো ফ্লেমে করবে, একদম গ্যাসের ওভেনটাকে লোতে করে দিতে হবে। এবার আমি কয়েক টুকরো আলু এর মধ্যে যোগ করে দিলাম। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও হবে। আমি এটাকে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো, আর এই সময়ের মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নেব। মাটনটা সিদ্ধ হতে হতে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এই কাঁচা লঙ্কা, আদা, রসুনটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। এবার আরেকটা কড়াই আমি দেখো গ্যাসে চাপিয়ে দিয়েছি। কিছু শুকনো মশলা আমি ভেজে গুঁড়ো করে নেব। কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। শুকনো খোলায় এটাকে ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণে জয়িত্রীও আমি এর মধ্যে দিয়ে দিলাম, একসাথে ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা কিন্তু একদম মিহি করে ফেলবে না, একটুখানি গোটা গোটা রাখবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার কড়াই থেকে মশলাটা তুলে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি সর্ষের তেলের প্রয়োজন হয় না, বা যে তেল দিয়ে তোমরা রান্না করবে প্রয়োজন হয় না, কারণ খাসির মাংসে এমনিতেই খুব চর্বি থাকে, তার থেকেই কিন্তু রান্না হয়ে যায়। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, এটা যোগ করে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে নুন এখানে দিয়ে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। একটা বাটি নিয়ে নিয়েছি আমি, দেখো এখানে আমি নিয়ে নিলাম 2 হাতা পরিমাণে টক দই। চামচের মাপ হলে 4 টেবিল স্পুন আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। এটা ঘরে পাতা টক দই আছে, তোমরা চাইলে বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, যতটুকু লাগবে আমি ততটুকু এর মধ্যে মিশিয়ে নেব। ভালো করে টক দইয়ের সাথে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টক দইটা তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে সেটা থাকবে না। এবার একটা প্লেট দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রেখে দেবো এটাকে। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে, অনেকটাই ভাজা হয়ে এসছে, নরমও হয়ে এসছে।
এবার আমি বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্রাইন্ডারের জারটা ধুয়েও একটুখানি জল আমি এর মধ্যে যোগ করে দেবো, কারণ গ্রাইন্ডারের জারটার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ মশলা লেগে রয়েছে। এই জলটুকু দিলে কিন্তু মশলাটা জ্বলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তাই সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এবার আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলে কষাবার সময় কিন্তু যে কোনো সবজি তরকারি বা মাছ মাংসের রঙটা অনেক বেশি সুন্দর হয়, সেই জন্য সামান্য একটু হলুদ আমি এই কষাবার সময় দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা যে যার প্রয়োজন মতন দেবে, নুন আর ঝালটা যে যার প্রয়োজন মতন দিয়ে নেবে। এবার দেখো আমি মাংসটাকে একটু চেক করে নেব এটা হয়েছে কিনা। এটা কিন্তু সম্পূর্ণটা সিদ্ধ করবে না, প্রায় 80% মতন হয়ে গেলে এটা হয়ে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে আমি কিন্তু এবার সরিয়ে রাখবো। দেখো মাংসের গায়ে থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এক্সট্রা কোনো জল কিন্তু এর মধ্যে অ্যাড করিনি। যদি ঝোল হতো তাহলে একরকম হতো, যেহেতু আমি কষা করছি সেই জন্য কিন্তু আর কোনো এক্সট্রা জল আমি অ্যাড করিনি। এইটুকু জলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। আলুগুলোকে আমি সরিয়ে নেব, সরিয়ে নিয়ে আমি শুধু মাংসটাকে মশলার সাথে অ্যাড করে দেবো। এবার এই মাটনগুলো আমি সব এই কষানো মশলার সঙ্গে যোগ করে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মাটনটা আরেকটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও মিশিয়ে নেব। যদি কেউ কখনো এভাবে না খেয়ে থাকো মাটন কষা, অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর ফ্লেমটাকে এই সময় কিন্তু হাইতে রেখে একটু ভালো করে নাড়িয়ে নেবে, তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দেখো মাংসটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আর একটু সিদ্ধ করে নেব আমি, কারণ আলুটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগেনি, সেজন্য আলুটা এখন যোগ করব না। কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখলাম, ফিরে এলাম দেখো 15 মিনিট বাদে। এবার মাংসটা আমার তৈরি হয়ে গেছে, কারণ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, মাংসটা কষা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আলুটা যোগ করতে হবে যদি কেউ আলুর ব্যবহার করো। আর যদি আলুর ব্যবহার না করো তাহলে এটাকে কিছুক্ষণ সময় রেস্টে রেখে তারপরে কিন্তু নামিয়ে নিতে পারো। আমি আলু দিয়েও কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। মাংসটা আমার তৈরি হয়ে গেছে, মাটন কষা বা মাটন কারিটা আমার তৈরি। এটা আমি একটা প্লেটে দেখো সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না। আর অন্যান্য মাটনের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা কেউ সেখান থেকে দেখে নিতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।